যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইরানের সঙ্গে সমঝোতার পরিকল্পনা ইউরোপের। ইরানের সহায়তায় সামরিক ড্রোন তৈরি করছে মালয়েশিয়া। জেন জি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ম্যাজিকে বদলে যাচ্ছে নেপাল। 2 দিনের মধ্যে আবারও বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। রাশিয়ার জাহাজ আটক করতে পারে ইসরায়েল। ইরান যুদ্ধে বড় দাও মেরেছে রাশিয়া। এটা তো ট্রেলার, সিনেমা এখনো বাকি। যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। দর্শক শুনছিলেন এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজ শিরোনাম। আপনাদের সাথে আছে আমি ইশরাত জেরিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ প্রণালী সচল করার পরিকল্পনা করছে ইউরোপ। গুরুত্বপূর্ণ এই প্রণালীতে নৌযান চলাচল স্বাভাবিক করতে একটি বড় জোট গঠনেরও পরিকল্পনা করছে তারা। যুদ্ধ পরবর্তী সময়ে এই পরিকল্পনা কার্যকর করতে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে ইউরোপ। বিস্তারিত আবদাল হোসাইনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ প্রণালী সচল করার পরিকল্পনা করছে ইউরোপ। গুরুত্বপূর্ণ এই প্রণালীতে নৌযান চলাচল স্বাভাবিক করতে একটি বড় জোট গঠনের পরিকল্পনা করছে তারা। যুদ্ধ পরবর্তী সময়ে এই পরিকল্পনা কার্যকর করবে ইউরোপের দেশগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রকে সমঝোতায় বাধ্য করতে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত এবং ভবিষ্যতে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা বিষয়ে তারা কী ধরনের প্রস্তাব দিতে ইচ্ছুক ছিলেন তা ইউরোপীয় দেশগুলোকে অবহিত করছেন। নিষ্পত্তি না হওয়া আলোচনার পর আরাকচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যা নোয়েল বাহো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডাফুল, সৌদি আরব, ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। ইরান ইস্যুতে গেল 1 বছরেরও বেশি সময় ধরে ট্রাম্প ইউরোপকে পাশ কাটিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হওয়ায় ইরানও দীর্ঘদিন ধরে ইউরোপের দেশগুলোকে পাত্তা দেয়নি। তবে আটলান্টিক মহাসাগরের 2 পারের দেশগুলোর মধ্যে বাড়তে থাকা দূরত্ব এবং ইউরোপীয় অর্থনীতির ওপর তীব্র চাপের লক্ষণ দেখে তেহরান তাদের অবস্থানে পরিবর্তন এনেছে। তারা এখন ট্রাম্পের ওপর চাপ দেওয়ার সম্ভাব্য হাতিয়ার হিসেবে ইউরোপকে ব্যবহার করতে চাচ্ছে। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ বিষয়ে কুইন্সি ইনস্টিটিউটের পরিচালক ত্রিতা পার্সি বলেন, ইরানিরা এটি দেখার চেষ্টা করবে যে ইউরোপীয়দের অবস্থান আগের তুলনায় তাদের দিকে কতটা সরানো। কারণ ইরানের দৃষ্টিতে ইউরোপ আগে যুক্তরাষ্ট্রের চরম অনুগত ছিল, আর সেটি সম্ভব না হলেও ইউরোপের দেশগুলোর মধ্যে কোনো গভীর বিভেদ রয়েছে কিনা তা যাচাই করে দেখবে। স্বল্পমেয়াদে জার্মানি, যুক্তরাজ্য ও ইতালির মতো মাইন অপসারণ সরঞ্জামধারী দেশগুলোকে এই কাজে বিরত থাকতে প্ররোচনা দেবে ইরান। তারা যেন হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের বিষয়ে ওয়াশিংটনের চাপ উপেক্ষা করে। তেহরান এই পদক্ষেপকে ইরানের তেল বন্দরগুলোতে ট্রাম্পের দেওয়া অবরোধের পক্ষে সমর্থন হিসেবে দেখবে। বিশ্লেষকরা বলছেন, সামগ্রিকভাবে ইউরোপের ভেতরে ট্রাম্পের বিষয়ে আরও স্পষ্ট অবস্থান নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। ইউরোপীয় দেশগুলোর পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার বিষয়ে জনগণের যে মৌন সমর্থন তা বজায় রাখতে এবং ভোটারদের আস্থা ধরে রাখতে সামরিক হঠকারিতা এবং একতরফা যুদ্ধ এড়িয়ে চলতে চাচ্ছে। নাসিম উদ্দিন, এশিয়া পোস্ট। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ইরানের সহায়তায় সামরিক ড্রোন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। দেশটি তাদের প্রস্তাবিত জাতীয় মনুষ্যবিহীন যুদ্ধ বিমান ব্যবস্থা বা ইউএএস এর অধীনে এসব ড্রোন তৈরি করতে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ খালেদ নরডিন এই তথ্য জানিয়েছে। এজন্য মালয়েশিয়া ইরানের সঙ্গে প্রাথমিক আলোচনাও শুরু করেছে। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। মালয়েশিয়া তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রস্তাবিত জাতীয় মনুষ্যবিহীন যুদ্ধ বিমান ব্যবস্থা ইউএএস এর অধীনে নিজস্ব ড্রোন নির্মাণ করতে যাচ্ছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ খালেদ নরডিন এই কথা জানান। এই ড্রোন নির্মাণে স্থানীয় বিশেষজ্ঞ, বিদেশি প্রযুক্তি এবং মিত্র দেশগুলোর সহায়তা নেওয়া হবে। এ ব্যাপারে ইরানের সঙ্গে প্রাথমিক আলোচনার কথাও জানান প্রতিরক্ষা মন্ত্রী।
মালয়েশিয়ায় ইরানিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে গত সোমবারের বৈঠকে ইরান এই যুদ্ধ ড্রোন নির্মাণে প্রযুক্তিগত সহায়তা দিতে সম্মত হয়েছে। এই ড্রোন তৈরি সম্ভব হলে মালয়েশিয়ার কৌশলগত সক্ষমতা বৃদ্ধি পাবে। জাতীয় প্রতিরক্ষা শিল্পনীতি DIPN এর সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রচেষ্টার মূল লক্ষ্য হল বিদেশ নির্ভরতা কমানো, নিজস্ব সক্ষমতা অর্জন, প্রযুক্তির সম্প্রসারণ এবং জাতীয় আত্মরক্ষা জোরদার করা। প্রতিরক্ষামন্ত্রী বলেন, মালয়েশিয়া এখন থেকে আর কেবলমাত্র প্রযুক্তির ভোক্তা বা ক্রেতা হিসেবে নয়, বরং সময় এসেছে নিজেদের উদ্ভাবনের মাধ্যমে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন করা। এর আগে দেশটির ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া UTM এর একটি প্রতিনিধি দল প্রস্তাবিত যুদ্ধ ড্রোন নির্মাণের বিষয়ে তাদের উপস্থাপনা তুলে ধরে। গত জানুয়ারিতে মালয়েশিয়া কামিকাজে ড্রোন এবং লেজার সিস্টেম তৈরি সহ প্রতিরক্ষা খাতে একাধিক প্রকল্প গ্রহণ করে। দেশটির জাতীয় প্রতিরক্ষা শিল্পনীতি NDIP-র অধীনে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদী এসব পরিকল্পনা গ্রহণ করা হয়। কামিকাজে ড্রোন ছাড়াও রাডার ব্যবস্থা এবং ডিফেন্স সিমুলেটর উৎপাদন করবে মালয়েশিয়া। একই সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে 30% উপাদান নিজস্ব উৎস থেকে কেনার বাধ্যবাধকতার নীতিও গ্রহণ করেছে দেশটি। মহসিন কবির, এশিয়া পোস্ট। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বর্তমানে আলোচিত নাম বালেন শাহ। সঙ্গীতের মঞ্চ থেকে উঠে এসে নেপালের রাষ্ট্রনায়ক হওয়ার বিরল উদাহরণ সৃষ্টি করা এই ক্যারিসমেটিক লিডারের জীবনের গল্প মূলত এক তরুণের সমাজ বদলের স্বপ্নের গল্প। ক্ষমতা গ্রহণের মাত্র 13 দিনের মাথায় তার যুগান্তকারী কিছু সিদ্ধান্ত রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। বিস্তারিত মোজাব্বির হোসেন শিহাবের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন অন্যতম আলোচিত নাম বালেন শাহ, যিনি বালেন্দ্র শাহ নামেও পরিচিত। সঙ্গীতের মঞ্চ থেকে উঠে এসে নেপালের রাষ্ট্রনায়ক হওয়ার বিরল উদাহরণ সৃষ্টি করেছেন তিনি। তার জীবনের গল্প মূলত এক তরুণের সমাজ বদলের স্বপ্নের গল্প। নেপালের রাজনৈতিক অঙ্গনে যুগ যুগ ধরে প্রচলিত ক্ষমতা ও বিলাসিতার ধারণাকে তিনি নস্যাৎ করে দিয়েছেন। ক্ষমতা গ্রহণের মাত্র 13 দিনের মাথায় যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়েছেন বালেন শাহ। এর মধ্যে অন্যতম হল নেপালের প্রচলিত VIP সংস্কৃতিকে বিদায় জানানো। ফলে এখন আর কাঠমান্ডুর ব্যস্ত সড়কে নেতাদের জন্য সাধারণ মানুষকে অপেক্ষায় থাকতে হয় না। এমনকি ট্রাফিক পুলিশকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে তারা মন্ত্রী এমপিদের গাড়ি থামিয়েও তল্লাশি করতে পারে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং স্বজনপ্রীতি সহ অন্যান্য অপরাধ রোধে জেনজি নেতাদের বরখাস্তও করেছেন তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তদন্তের আদেশ এবং অনেকে গ্রেপ্তারও করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করার উদ্যোগ নিয়েছেন এই জেনজি প্রধানমন্ত্রী। এজন্য স্কুল ও কলেজে সকল প্রকার দলীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন। স্বাস্থ্যসেবা খাতে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসা ব্যয় কমাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে নামমাত্র মূল্যে সেবা দেওয়া হচ্ছে। নারীদের কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠায় এবং নিরাপদ যাতায়াতের সুবিধার্থে গ্লুবাস নামে বিশেষ পরিবহন ব্যবস্থাও চালু করেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। এই বাসগুলোতে নারীরা বিনামূল্যে ভ্রমণ করতে পারায় নেপালি সমাজে ইতিবাচক সাড়া পড়েছে। কাজের গতি বাড়াতে এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। তরুণ বালেন্দ্র শাহ কেবল মৌখিক প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তবায়নেও বিশ্বাস করেন। তার দৃঢ় নেতৃত্ব ও স্বচ্ছতা নেপালের সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার ঘটিয়েছে। মাত্র ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রশাসনের জনবান্ধব সিদ্ধান্তগুলো পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক নতুন রাজনৈতিক মডেল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। 2 দিনের মধ্যে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী 2 দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরান আবারও আলোচনায় বসতে পারে।
দুই দিনের মধ্যে আবারও আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী 2 দিনের মধ্যে দুই দেশ আবারও আলোচনায় বসতে পারে। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন সম্ভাবনার কথা জানান। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার মোহাম্মদ বাকের আলিবাফের মধ্যে একটি বৈঠক হলেও তাতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যদিও ইরান এখনো পর্যন্ত পরবর্তী বৈঠকের খবর নিশ্চিত করেনি, তবে দুই দেশের মধ্যে বার্তার আদান প্রদান চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ট্রাম্প প্রশাসন সরাসরি আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে। পাকিস্তান এখানে মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা রাখছে। তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত এই বৈঠকের সফলতা নিয়ে সংশয় থেকেই যায়। সাধারণ মানুষের জন্য এটি একটি বড় খবর, কারণ এই দুই দেশের সম্পর্কের উপর বিশ্ববাজার ও তেলের দাম অনেকটা নির্ভর করছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার রহস্যময় একটি জাহাজ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। ABINSK নামের এই জাহাজ ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করার অনুমতি পেয়েছে। এই ঘটনার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা উদ্বেগ প্রকাশ করেছেন। বিস্তারিত আবদাল হোসাইনের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার রহস্যময় একটি জাহাজ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ABINSK নামের এই জাহাজ রাশিয়ার দখলকৃত ইউক্রেনের বিভিন্ন বন্দর থেকে ছোট ছোট নৌকার মাধ্যমে শস্য সংগ্রহ করেছে। এরপর জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করার অনুমতিও পেয়েছে। এই ঘটনার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে ফোনালাপ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ইসরায়েলের একটি বন্দরে চুরি করা শস্যসহ রুশ জাহাজকে নোঙর করতে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের কৃষিপণ্য চুরি করে অবৈধভাবে রপ্তানি করা রাশিয়ার বৃহত্তর যুদ্ধ প্রচেষ্টারই একটি অংশ। এই ধরনের অবৈধ ব্যবসা এবং চুরি করা পণ্যের লেনদেন বন্ধ করার জন্য তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানান। ইউক্রেন মনে করে এই শস্য বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ রাশিয়া তাদের সামরিক অভিযানে ব্যয় করছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনীয় রাষ্ট্রদূত ইয়েভজেন কর্নিচুক গেল ২৭ মার্চ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি জাহাজটিকে বন্দরে নোঙর করতে না দেওয়ার জন্য আগাম অনুরোধও জানিয়েছিলেন। সর্বশেষ গেল মঙ্গলবার ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল কিয়েভে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল ব্রডস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে তিনি জাহাজটিকে হাইফা বন্দরে আটক করার জন্য আনুষ্ঠানিক দাবি জানান। ইসরায়েল ও ইউক্রেনের মধ্যকার এই কূটনৈতিক টানাপোড়েন বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েল এখন পর্যন্ত জাহাজটি আটকের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি, তবে ইউক্রেনের পক্ষ থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এই কঠিন সময়ে রাশিয়ার মতো পরাশক্তির জাহাজ আটক করা ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন ব্যাপার। এদিকে ইসরায়েলের মতো দেশের এমন অবস্থান ইউক্রেনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েল রাশিয়ার এই জাহাজের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তার উপর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে। নাসিম উদ্দিন, এশিয়া পোস্ট। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার সুযোগে তেলের বাজারে বড় দাও মেরেছে রাশিয়া। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য মতে গেল মার্চ মাসে তেল বিক্রি করে রাশিয়ার আয় আগের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। বর্তমানে তাদের আয় $19 বিলিয়ন পৌঁছেছে। বিস্তারিত রোমান্স তালুকদারের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার সুযোগে তেলের বাজারে বড় দাও মেরেছে রাশিয়া। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য মতে গত মার্চ মাসে তেল বিক্রি করে রাশিয়ার আয় আগের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়ে $19 বিলিয়ন পৌঁছেছে। মূলত মার্কিন নিষেধাজ্ঞার কিছু শিথিলতা এবং বিশ্ব বাজারে তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রাশিয়া প্রতিদিন প্রায় ৭১ লাখ ব্যারেল তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে। অন্যদিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় ইরান ও
যুক্তরাষ্ট্র আবারও আলোচনায় বসতে যাচ্ছে। পাকিস্তান এবার ইসলামাবাদ বা জেনেভায় দ্বিতীয় দফায় বৈঠকের প্রস্তাব দিয়েছে। যদিও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে মতভেদ রয়ে গেছে। ইরান 5 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র চাইছে অন্তত 20 বছর। তবে আসন্ন যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে দুপক্ষই এখন তৎপর। রাশিয়ার এই আয় বৃদ্ধি প্রমাণ করে যে কঠোর নিষেধাজ্ঞার মাঝেও জ্বালানি তেলের বিশ্ব রাজনীতিতে মস্কো এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের নতুন বৈঠক সফল হলে বিশ্ব বাজারে তেলের দাম কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বলিউড অভিনেতা শাহরুখ খানের ডায়লগ ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান। ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পক্ষ থেকে তার প্রশাসনের কাছে একটি চুক্তি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এর জবাবে ভারতে নিযুক্ত ইরানের কনসুলেট জেনারেল শাহরুখ খানের একটি ডায়লগ ব্যবহার করে বলেন, এটা তো মাত্র ট্রেইলার, সিনেমা এখনো বাকি। বিস্তারিত আবদাল হোসেনের প্রতিবেদনে। पिक्चर अभी बाकी है। এবার বলিউড অভিনেতা শাহরুখ খানের ডায়লগ ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান। ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পক্ষ থেকে তার প্রশাসনের কাছে একটি চুক্তি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন। মার্কিন প্রেসিডেন্টের এই দাবির জবাবে ভারতে নিযুক্ত ইরানের কনসুলেট জেনারেল শাহরুখ খানের একটি ডায়লগ ব্যবহার করে বলেন, আভি তো সির্ফ ট্রেলার হে, পিকচার আভি বাকি হে, অর্থাৎ এটি তো মাত্র ট্রেলার, সিনেমা এখনো বাকি। ইরানি কনসুলেট জেনারেল বলেন, মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের নৌবাহিনী শেষ হয়ে গেছে, কিন্তু দ্রুতগামী মিসাইল বোট ওয়ার্ম আপ করছে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লিখেন, হরমুজ পারস্য উপসাগরের লাল মৌমাছি, দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী বোটগুলি এখন প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প দাবি করে আসছিলেন ইরানের নৌবাহিনী শেষ। এখন তিনি জানতে পারবেন কিভাবে এক ঝাঁক মৌমাছি খুব দ্রুত তাকে কাবু করে ফেলতে পারে। এদিকে পাকিস্তানে বৈঠকের আগ থেকেই যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অনাস্থার কথা বলে আসছে ইরান। প্রথমবার বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানের আস্থা পুনরুদ্ধার করতে। এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ব্যাপক মাত্রায় আস্থার সংকট রয়েছে এবং তা এক রাতে দূর হবে না। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে চায়, এটি খুবই ইতিবাচক।